গল্পের শুরুতেই আমরা একটা বৃদ্ধাশ্রম দেখতে পাই, যেখানে কিনা সবাই মিলে কবিতা বানাচ্ছিল, যেখানে একজন আহসান নামের মহিলা কবিতা বাদ দিয়ে রং করছিল ব্লু কালারের রং। এরপর সে সমুদ্রের সামনে যেয়ে বলতে থাকে, আমি কোনোদিনও ভাবিনি এই একটি শব্দ ছোটকাল থেকে এখন পর্যন্ত আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট থাকবে। এই বলেই সে মা মা বলে সমুদ্রের দিকে চিল্লাতে থাকে। এরপর আমরা দেখতে পারি 1960 সালে জেজো আইল্যান্ড, যেখানে কিনা অ্যাসন মাত্র 10 বছরের ছিল। অ্যাসন এই ড্রামার ফিমেল লিড। আমরা দেখতে পাই অ্যাসনের মা সমুদ্র থেকে ঝিনুক কুড়াচ্ছিল। অ্যাসন নিজের মাকে সমুদ্র থেকে বের হতে বলছিল। এখানে আমরা কিছু অন্য মহিলাদেরকেও দেখতে পাই যে কিনা এরকম কাজই করতো। ওনারা বলছিল এই মৌসুমে ঝিনুক বেশি পাওয়া যায়, যার কারণে কিনা অ্যাসনের মা এত তাড়াতাড়ি সমুদ্র থেকে বের হবে না। সেখানে বসে আরেকটি মহিলা বলতে থাকে, অ্যাসন তুমি তোমার মাকে বাদ দিয়ে ওয়ানসুককে দেখো, ওয়ানসুকের গাল তো পুরো লাল হয়ে গেছে। ওয়ানসুক হচ্ছে এই ড্রামার মেল লিড। ওয়ানসুক ওয়াকআউট হয়ে বলতে থাকে, আমার গাল তো রোদে লাল হয়ে গেছে। মহিলাগুলো মজা করে বলতে থাকে। ওয়ানসুকের তো মনই ভেঙে যায় যখন অ্যাসন ওর ভালোবাসার জবাব রাগের মাথায় দিয়ে দেয়। অ্যাসন ওয়ানসুকের বালতিতে লাথি মেরে বলতে থাকে, তোমার গাল সবসময় লালই কেন থাকে? তোমাকে কেউ কি থাপ্পড় মেরেছে? তোমার গাল সবসময় এত লাল কেন? তখনই অ্যাসনের মা সমুদ্র থেকে ঝিনুক কুড়িয়ে রিটার্ন চলে আসে, আর ওয়ানসুক ও সবার থেকে ঝিনুকগুলো কালেক্ট করতে থাকে, কেন কিনা ওয়ানসুক সবার থেকে ঝিনুকগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওখানে অ্যাসনের মার সাথে আরেকটি মহিলা ঝগড়া বেঁধে যায় এবং তারা একে অপরকে অনেক কিছু শোনাতে থাকে। আর অ্যাসনের মা সেখান থেকে অ্যাসনকে নিয়ে নিজেদের বাড়ি চলে যায়। আর অ্যাসন নিজের মাকে বলতে থাকে, মা আমি এবার পোয়েম কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, তারপরে তোমার সবসময় নিজের ঝিনুকের উপরই নজর থাকে, আপনার একবার আমার কবিতাগুলো পড়া উচিত। অ্যাসনের মা বলতে থাকে, এসব যে তুমি তোমার দাদিকে দেখাও, এমনিও ওনারা হচ্ছে শিক্ষিত খানদান। অ্যাসনের বাবা মারার পর অ্যাসনের মা দ্বিতীয় বিয়ে করে, আর এখানে ওনার দুটি সন্তান রয়েছে, আর অ্যাসন হচ্ছে ওনার বড় সন্তান। অ্যাসন নিজের মাকে বলতে থাকে, দাদি তো আমাকে দেখতেই পারে না, উনি বলে আমি দিনে দিনে নাকি তোমার মতো হয়ে যাচ্ছি। অ্যাসনের মা বলে, তুমি ওখানে যা আর ওখানেই খাবার খাও। অ্যাসন নিজের মাকে বলতে থাকে, আমি আজকে ওখানে বলে এসেছি আমি এখানেই থাকবো আর এখানেই খাবার খাবো, আর এমনিতেও আমি এগুলো কেন খাইতে পারবো না, এগুলো তো তুমিই ধরেছো। অ্যাসনের মা বলতে থাকে, তুমি ওই খানদানের মেয়ে, তার জন্য তোমার ওই খানদান থেকে খাবার খাওয়া উচিত আর ওখানেই থাকা উচিত। অ্যাসন নিজের মাকে বলতে থাকে, চাচা তো আমাকে মাছের কাঁটাও খাইতে দেয় না, আমি ক্লাসে ফার্স্ট আসি আর ওনার ছেলে লাস্ট, উনি তো আমাকে বলে যে আমি নাকি ওনার ছেলের উপর কালা জাদু করেছে, যার কারণে ওনার ছেলে সবসময় লাস্ট হয়। ও আরও বলতে থাকে, আমার মাছ খাওয়ার লোভ নেই, কিন্তু ওখানে আমার মাঝে আর ওর মাঝে অনেক বেশি তফাৎ করা হয়, যা দেখে আমার খুবই খারাপ লাগে, আর আমার ক্ষুধাও মারা যায়, মা তুমি আমাকে এখানেই রেখে দাও। তখন অ্যাসনের মা ওকে রাগ দেখিয়ে বলতে থাকে, ওই বাসা যাও আর ওদের মনে নিজের জন্য জায়গা তৈরি করো। অ্যাসন এটা শুনে কান্না করে ওখান থেকে বের হচ্ছিল, তখন অ্যাসনের সৎ বাবা এসে জিজ্ঞেস করে, অ্যাসন তুমি তো দুপুরে খাবার খেয়ে যাবা তাই না বাবা? তখন অ্যাসন ওনাকে মানা করে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর রাত্রে অ্যাসনের সৎ বাবা অ্যাসনের মাকে বলতে থাকে, আমরা কেন না অ্যাসনকে এই বাসাতেই পালি। তখন অ্যাসনের মা বলতে থাকে, তুমি তো কোনো কিছু ইনকামই করো না, তুমি তো নিজের বাচ্চাদেরকেই পালতে পারো না, তুমি শুধু বড় বড় কথা বলতে শিখেছো। অ্যাসন এ বাসায় আসলে নিজের সৎ ভাই বোনদেরকে পালবে এবং চাকরের মতো থাকা শুরু করবে। অ্যাসনের সৎ বাবা বলতে থাকে, আমি জানি তুমি এ বাসায় শুধু অ্যাসনের জন্যই থাকো, অ্যাসনকে দেখার জন্য, কি লাভ এতে যেখানে অ্যাসনই নিজেই ভালো নেই তোমাকে ছাড়া, এভাবে তোমরা দুজনই কষ্ট পাচ্ছ। অ্যাসনের মা বলতে থাকে, ওই ফ্যামিলির কাছে অনেক টাকা আছে, অ্যাসন ওখানে থাকলে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারবে, আর এখানে থাকলে আমার মতোই ওকে মাছ ধরতে হবে, ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর তুমি ফ্রিতে একটা চাকর পেয়ে যাবা, এর থেকে বেশি আর কিছুই না। তখন অ্যাসনের বাবা বলতে থাকে, অ্যাসনের লেখা কবিতাটি আমি তাহলে ফেলিয়ে দিই, এমনি তো তুমি তো এটা পড়বে না। তখন অ্যাসনের মা ওই কবিতাটি ছিনে নিয়ে বলতে থাকে, এটাকে হাতও দিবে না, আর দেখতে পাই অ্যাসনের মা ওই কবিতাটা পড়া শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাসন নিজের চাচা চাচি তাদের দুই ছেলে মেয়ে এবং দাদির সাথে থাকে, যেখানে অ্যাসন পাতিল ধোয়ার কাজ করছিল। তখন সেখানে গঞ্চক আসে এবং অ্যাসনের চাচাকে মাছ দেয়। অ্যাসনের চাচা বলতে থাকে, আমি তো তোমাকে 5টা মাছের অর্ডার দিচ্ছি, তুমি 6টা মাছ কেন দিলে? তখন গঞ্চক বলে, আপনাদের বাসায় তো 6জন মানুষ আছে, আপনি কেন 5টা মাছের অর্ডার দেন? এই একটা মাছ আপনাকে আমি ফ্রি দিলাম। তখন অ্যাসনের মা অনেকগুলো মাছ নিয়ে এসে এবং ফালিয়ে দিয়ে বলতে থাকে, অ্যাসন তো আপনার ফ্যামিলির মেয়ে, তাহলে ওর সাথে কেন এরকম করছেন? ওর চেহারাও তো নিজের বাবার সাথে মিলে, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি এখান থেকে। এরপর অ্যাসনের মা অ্যাসনকে ওখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় রাস্তায় অ্যাসনের মা অ্যাসনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এতটা ভালো কেন বসো? তখন অ্যাসন উত্তরে বলে, কারণ আপনি আমার মা। এরপর দেখানো হয় যে অ্যাসনের মা ওই কবিতাটি পড়ছিল, যেটা কিনা অ্যাসন লিখেছে। কবিতাটি পড়ে অনেক বেশি কান্না করছিল অ্যাসনের মা, কেননা কবিতাটি অ্যাসনের মার ওপরই লেখা। তখন অ্যাসনের সৎ বাবা বলতে থাকে, আমি তো আগেই বলেছিলাম কবিতাটা পড়ো না। অ্যাসনের মা বলতে থাকে, আমি এতটা লাকি কবে থেকে হলাম, আমার মেয়ে আমাকে এতটা কীভাবে ভালোবাসতে পারে। এইসব মনে করে অ্যাসনের মা অ্যাসনকে বলতে থাকে, তুমি বড় হয়ে অনেক টাকা কামিয়েও, যাতে আমি তো তোমার সাথে থাকতে পারি আর কোনো কাজে না করতে হয়।
কিছুদিন পর আমরা দেখতে পারি এহসান নিজের ক্লাসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল আর এবং অনেক বেশি কান্না করছিল। এহসান নিজের মাকে বলতে থাকে আমি ক্লাসের ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি ক্লাসের প্রেসিডেন্ট হতে চাই। সেখানে গনসুকও বসা ছিল। ও বলতে থাকে আন্টি এহসান তো 37 ভোট পেয়েছিল আর যে কিনা প্রেসিডেন্ট হয়েছে ও 28 ভোট পেয়েছে, তারপরেও ওকেই প্রেসিডেন্ট ঘোষিত করা হয়। এহসান নিজের ক্লাসের টিচারকে জিজ্ঞেস করে আমি তো 37 ভোট পেয়েছি, তাহলে আমি কেন ভাইস প্রেসিডেন্ট হব? তখন টিচার বলতে থাকে প্রেসিডেন্টের বাবা দেখেছিল তো কতগুলো রুটি এনেছিল আর বই বিলিয়েছিল, ওগুলো তো তুমি নিয়েছিলে তাই না? এহসান তারপর কান্না করে বলতে থাকে আমি তো 37 ভোট পেয়েছিলাম। এরপর টিচার বলে তোমার 37 ভোটে কিছু হবে না, তুমি নিজের পজিশনটা বুঝতে শিখো, তুমি ওর যোগ্য না, তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো, না হলে এটাও তোমার হাত থেকে চলে যাবে। এসব বলে এহসান অনেক কান্না করছিল আর বলতেছিল মা আমি জিতেও হেরে গেলাম। এরপর দেখতে পাই এহসানের মা এহসানের আন্টির বদলে জমিতে কাজ করছিল, কেননা এহসানের আন্টি প্রেগনেন্ট ছিল আর এই জমিতে কাজ করে এহসানের মা কিছুটা টাকা পাবে, যে টাকা দিয়ে সে এহসানের স্কুলে যেয়ে কেক বিলাতে পারবে। এহসানের মা আরও ডিল করে যে এত কাজ করার বদলে একদিনের জন্য তার মুক্তার নেকলেসটি এহসানের মাকে দিতে হবে। এরপর দেখতে পাই এহসানের মা সেজে গুজে একটু দামি কাপড় চোপড় পরে এহসানদের স্কুলে যায় এবং এহসানের টিচারের সাথে দেখা করে এবং এহসানের টিচারকে সক্সের বক্স গিফট করে, যে বক্সের ভিতরে দেখতে পাই যে কিছু টাকা ছিল, যেটা কিনা এহসানের মা টিচারকে ঘুষ হিসেবে দিয়েছিল যেন কিনা এহসানকে প্রেসিডেন্ট বানানো হয়। এরপর আমরা এহসানকে দেখতে পাই যে কিনা নিজের মাকে বলছিল মা আমি প্রেসিডেন্ট হতে চাই না, প্রেসিডেন্ট তো কোনো কাজেরই না, ওর সব কাজই তো আমি করি। তখন এহসানের মা এহসানকে বলতে থাকে তোমার মা গরিব হতে পারে কিন্তু তুমি নিজেকে কোনোদিনও গরিব ভাববে না, তুমি কোনো সমঝোতা করবো না, তোমার সকল ইচ্ছা আমি পূরণ করবো। এরপর এহসান আমার নিজের মাকে বলতে থাকে মা তুমিও সমঝোতা করবো না, আমি যখন বড় হব তোমার জন্য মুক্তার নেকলেসটি নিয়ে আসবো। এরপর আমরা দেখতে পাই এহসানের মা সব জায়গা থেকে লুকানো সিগারেটগুলো বের করে জ্বালিয়ে দিচ্ছে। এহসানের বাবা দেখে জিজ্ঞেস করে তুমি এগুলো কী করছো? এহসানের মা বলে আমি সব কিছু জ্বালিয়ে দিচ্ছি কেননা আমাকে অনেক দীর্ঘদিন আয়ু পেতে হবে। এহসান আমাকে বলেছে বড় হলেই আমাকে মুক্তা নেকলেসটি কিনে দিবে, ওই দিন পর্যন্ত আমাকে বেঁচে থাকতে হবে আর বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এটা শোনার পর এহসানের বাবা বলতে থাকে আর বড়রা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়, আমি শুনেছি কোরিয়ানদের গড় আয়ু সর্বোচ্চ 52 বছর পর্যন্ত হয়। এহসানের মা বলতে থাকে আমি তো 70 বছর বাঁচবো, তুমি দেখে নিও। এরপর অনেক মৌসুম কেটে যায় আর প্রায় 1 বছরও কেটে যায়। আমরা দেখতে পারি সমুদ্রে বেশি যাওয়ার কারণে এহসানের মার ফুসফুসগুলো নষ্ট হয়ে গেছে আর ও সমুদ্রতে এখন যেতে পারবে না। এহসানের মার বান্ধবীরা বলছিল তুই আর কোনোদিনও সমুদ্রে যাবি না, তোর ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াবো, তোর এত কষ্ট করতে হবে না। এহসানের মা ওদেরকে বলতে থাকে আমার তোমাদের ভিক্ষার কোনো প্রয়োজন নেই, আমি যতদিন বেঁচে আছি আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এহসান এই কথা শুনে ওর মার কাপড়গুলো আগুনে ফেলে এখান থেকে চলে যায় আর যাওয়ার পথে ও দেখতে পারে গোয়ানসুক সেখানে বসে মাটিতে বসে লিখছিল এহসান গোয়ানসুকের বউ, এহসান আর গোয়ানসুক ফিউচারে বিয়ে করবে। এহসান গোয়ানসুকের হাতের পেপার ব্যাগটা ফালিয়ে দেয় আর বলে তোমার কি মনে হয় আমি ভিখারি? এটা বলার পর ওরা দুজনেই সমুদ্রে যায় আর এহসান সমুদ্রের সামনে যে কান্না করতে থাকে আর সমুদ্রকে বলতে থাকে আমার মাকে তুমি ফিরিয়ে দাও, আমার মাকে জ্বালানো বন্ধ করো, আমার মাকে তুমি নিয়ে যেও না। এখনও ওনাকে মুক্তার নেকলেসটি দেওয়া হয়নি আর ওনাকে আমি এখনও প্লেনও বসাতে পারিনি, তুমি এখনই আমার মাকে নিয়ে যেও না। ওর কান্না দেখে গোয়ানসুক ওর কাছে যায় আর যে পেপার ব্যাগটা দেয় আর বলে এই পেপার ব্যাগের ভিতরে চিকেন আছে আর বড়রা বলে চিকেন শুধু আপন মানুষদেরকে দেওয়া হয়। এহসান বলতে থাকে তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ, সত্য করে বলো, তুমি আমাকে দেখে করুণা করো তাই না, যার কারণে তুমি আমাকে এটা দিচ্ছ। গোয়ানসুক ওকে বলে যদি আমার করুণাই করতে হতো তাহলে এই চিকেনগুলো আমি কোনো ভিখারিকে দিতাম। এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজন মিলে চিকেনগুলো খাচ্ছিল। এহসান গোয়ানসুককে বলে তুমি আমাকে চিকেন কিনে দাও বা মাটন, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করবো না। গোয়ানসুকও বলতে থাকে আমি কই তোমাকে বিয়ে করতে চাই। এটা শোনার পর এহসান একটা বড় পাথর হাতে নেয় যা দেখে গোয়ানসুক পিছে ছড়ে। এরপর আমরা দেখতে পাই এহসানের মা এহসানের দাদির কাছে যায় এবং বলতে থাকে আপনি কি আমার সাথে যাবেন, আমার অনেক ভয় করছে। এর পরবর্তীতে আমাদেরকে আর দেখানো হয় না ওনারা দুজন মিলে কোথায় গিয়েছিল। এরপর দেখতে পারি এহসানের ঘুমন্ত অবস্থায় এহসানের মা ওকে ঘুম থেকে ডেকে ওঠা এবং বাইরে নিয়ে খাবার খাওয়ায় আর বলতে থাকে এহসান বেটা তুমি আমাকে প্রমিস করো যে আমি মরে যাওয়ার পর তুমি এই ভাষা থেকে চলে যাবে আর এখানে চাকরের মতো থাকবে না, তুমি এখানে কখনোই থাকবে না। এটা শোনার পর এহসান অনেক কান্না করতে থাকে আর এহসানের মাও ওকে অনেক জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর এহসানকে নিজের কোলেই ঘুম পাড়িয়ে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পারি এহসানের মা মারা গেছে এবং এহসান নিজের মার ছবির সামনে বসে কান্না করছিল। একটু পর গোয়ানসুক খাবার নিয়ে এসে বলে এহসান তুমি অনেকক্ষণ ধরে কান্না করছো, এখন একটু কিছু খেয়ে নাও, তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে। এহসান কান্না করে বলতে থাকে এখন আমি কোথায় যাবো, এখন তো আমার মা মারা গেছে। ওর কান্না দেখে গোয়ানসুক ওখানে বসে কান্না করতে থাকে।
পরের সিনে আমরা দেখতে পারি অ্যাসন নিজের সৎ ভাই বোন এবং সৎ বাবার সাথে নিজের মার কবরের সামনে ছিল। অ্যাসনের সৎ বাবা বলতে থাকে তুমি এখানেই থেকে যাও, এমনি তো তোমার চাচার বাড়িতে তোমাকে চাকরের মতো ট্রিট করা হয়। অ্যাসনে বলতে থাকে আমার মা বলেছিল যে এ বাসায় না থাকতে। অ্যাসনের সৎ বাবা বলতে থাকে তোমার ভাই বোনরা কষ্টে থাকলে তোমার মার আত্মাও শান্তি পাবে না, তুমি মাত্র 2 মাসের জন্য থেকে যাও। অ্যাসন তার বাবার ক্ষেতটা দেখে বলতে থাকে আপনি এই ক্ষেতের কিছু করছেন না কেন। এরপর আমরা দেখতে পারি অ্যাসন আর তার সৎ বাবা মিলে ওই ক্ষেতের কাজ শুরু করে আর ওখানে বাঁধাকপি তুলতে থাকে আর সুন্দর করে বাঁধাকপিও হয়ও। আর এর মাঝে গোয়ানসুকে নিজের কাজ বাদ দিয়ে অ্যাসনকে সাহায্য করতে ওর খেতে চলে আসে। দেখতে দেখতে অ্যাসন অনেক বড় হয়ে যায় আর নিজের কাপড় চোপড় বাঁধতে থাকে নিজের সৎ বাবার বাসা ছাড়ার জন্য। অ্যাসনের সৎ বাপ ওকে বাধা দিলে অ্যাসন বলতে থাকে অন্য বাচ্চারা অনেক পড়াশোনা এগিয়ে যাচ্ছে আর আমি এখানেই পড়ে আছি, আমাকে পড়াশোনা করতে হবে, আমি এখানে থাকতে পারবো না। অ্যাসনের সৎ বাবা ওকে প্রমিস করে যে কলেজের সব ফিস সে দিয়ে দিবে, ও আরও কিছুদিন এখানে থেকে যাক। রাত্রে যখন অ্যাসন ওর ভাই বোনদেরকে খাবার খাওয়াচ্ছিল, অ্যাসনের সৎ বাবা ওকে বলে আমি ছোটোকাল থেকে তোমার পড়াশোনার খরচ তো চালাচ্ছি, আমি ফিউচারও তোমার পড়াশোনা খরচ চালাবো, তুমি এ বাসা ছেড়ে যেও না। অ্যাসনের বাবা ওর মার কসম খেয়ে ওকে প্রমিস করে, যার কারণে অ্যাসনও তার কথা মেনে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পারি অ্যাসন গোয়ানসুকের দোকানের সামনে নিজের ফুলকপির দোকান বসিয়ে দেয় আর গোয়ানসুক নিজের মাছের দোকান বাদ দিয়ে অ্যাসনের ফুলকপি বিক্রি করতে থাকে। অ্যাসন শুধু সেখানে বসে পড়তে থাকে। ওদেরকে এভাবে দেখে অ্যাসনের মার বান্ধবীরা বলতে থাকে অ্যাসন তো খুব ভাগ্যবতী যে গোয়ানসুকের মতো একজন মানুষকে ওর পাশে পেয়েছে। এভাবে অ্যাসনের দোকানের সকল প্রকার কাজ গোয়ানসুকি করতে থাকে, দোকান দেওয়া থেকে শুরু করে দোকান বন্ধ করা পর্যন্ত সকল কাজই গোয়ানসুকি করতে থাকে। দেখতে দেখতে 1967 সাল চলে আসে, যেখানে গোয়ানসুক 18 বছরের আর অ্যাসন 17 বছরের হয়ে যায়। এখানে গোয়ানসুকের মা অ্যাসনকে বলতে থাকে তোমার কি হাত নেই যেখানে তুমি সকল কাজ গোয়ানসুককে দিয়ে করাচ্ছ। অ্যাসন জবাবে বলে আমি কি করব, আমি কি ওকে বলেছি নাকি আমার কাজগুলো করতে, ও নিজের মনের ইচ্ছা থেকে এসব কাজ করে, আমি তো ওকে ফোর্স করি না এইসব করার জন্য। অ্যাসনের মার বান্ধবী বলতে থাকে গোয়ানসুকের দাদি যদি ওদেরকে একসাথে দেখে তাহলে ওদের দুজনকে মেরে ফেলবে। এর মধ্যেই গোয়ানসুকের দাদি খেপে টেপে চলে আসে আর গোয়ানসুকের দাদিকে দেখার সাথে সাথেই অ্যাসন সেখান থেকে পালায়। গোয়ানসুকের দাদি আসার সাথে সাথেই অ্যাসনের দোকান ভাঙচুর করা শুরু করে দেয় আর গোয়ানসুকের মাকে বকা দিয়ে বলতে থাকে আমি কতবার বলেছি ওদের দুজনকে একসাথে বসতে দিবা না, মেয়েদের উপর নিজের মার ছায়া থাকে আর অ্যাসনের উপরে নিজের মায়ের ছায়া আছে। এটা শোনার সাথে সাথে অ্যাসন জোরে চিৎকার দিয়ে বলতে থাকে আমার মাকে মাঝখানে আনবেন না, আমার আপনার নাতিকে পছন্দ না, ওই আমার পিছে পিছে ঘুরতে থাকে। এটা বলে ওর দৌড় দেয় আর এখানেই প্রথম নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি গোয়ানসুক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাসনকে জুতো পরিয়ে দিচ্ছিল আর অ্যাসন গোয়ানসুককে বলছিল আমি তো বুঝতে পারি না তোমার দাদি আমাদেরকে এত অপছন্দ কেন করে, আমাদের মধ্যে তো তেমন কোনো পার্থক্যও নেই, তুমি মাছ বিক্রি করো আর আমি হচ্ছে জেলের মেয়ে, তুমি কোথাকার রাজকুমার। গোয়ানসুক শুধু ওর কথাগুলো চুপচাপ শুনছিল। এরপর দুজন মিলে মার্কেট থেকে যখন যাচ্ছিল শীত বেশি হওয়ার কারণে অ্যাসন নিজের হাতটি গোয়ানসুকের জ্যাকেটের ভিতরে দিয়ে দেয় আর বলতে থাকে একসাথে থাকার মানে এই না যে ভালোবাসা হবে, আমি তো তোমার সাথে থাকি যেন তোমার থেকে বিজনেস শিখতে চাই, কই আমি ছেলে ফাঁসানোর জন্য এরকম করছি, আর তাছাড়া তুমি এই জায়গায় যে আইল্যান্ডে থাকো আর আমি সোয়েলে থাকা মেয়ে। গোয়ানসুক বলতে থাকে ওটা শুধু তোমার চাচার একটা দোকান সোয়েলে, আর কিছুই না। যাই হোক আমি তো সোয়েলের অধিবাসীই হলাম তাই না, আর সমুদ্র আমার মা বাবাকে মেরে ফেলেছে, তো আমি এমন কাউকে বিয়ে করবো না যারা এই আইল্যান্ডের ভিতরে থাকে, তাছাড়া এমন কাউকে তো একদমই না যে একটা কবিতাও সুন্দর করে বলতে পারে না। গোয়ানসুক কিছুই বলে না। অ্যাসন এটা দেখে বলে কিছু তো জবাব দাও, আমার তো মনে হচ্ছে যেন আমি কোনো পুতুলের সাথে কথা বলছি। গোয়ানসুক বলে নিজের হাত আগে আমার পকেট থেকে সরাও আর কোনো সোয়েলে থাকা মানুষের পকেটে রাখো। ওদেরকে এভাবে যেতে গোয়ানসুকের মা আর দাদি দুজনেই দেখছিল। গোয়ানসুকের দাদি তো গোয়ানসুকের মাকে বলতে থাকে তুই তো এই মেয়ের মাঝে কোনো খারাপ জিনিসই দেখোস না, মনে হচ্ছে তুই তোর ছেলেকে মেয়েকে দিয়ে দিয়েছিস। মা আপনি তো জানেন আমি আপনার কথার বিরুদ্ধে কোনোদিনও যাব না, কি ভরসা দেখা যাবে যে গোয়ানসুক ওই মেয়েটাকে নিয়ে অর্ধেক রাতে পালিয়ে গিয়েছিল যেভাবে তুই আমার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিলি। এমনিতে এই বংশের ছেলেরা মেয়েদের দেখলে লাট্টু হয়ে যায়। গোয়ানসুকের মা বলতে থাকে গোয়ানসুক এখন অনেক জোয়ান, ওই মেয়েটার সাথে খেলবে, খাবে, দাবে, ঘুরবে, এরপর যখন ও বুঝতে পারবে তখন ওই মেয়েটাকে ছেড়ে চলে আসবে। এমনি তো ছোটোকাল থেকে ও ওই মেয়েকে শুধু খুন করে আসছে। গোয়ানসুক আর অ্যাসন হাঁটতে হাঁটতে ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছিল। অ্যাসন বলছিল যে আজকেও এতগুলো মাছ, আমাদের তো ভাগ্যই চমকে গেছে, প্রতিদিন এতগুলো মাছ, তুমি আমাদেরকে ভালোই করুণা করো। গোয়ানসুক আবারও বলে যদি আমার করুণাই করতে হতো তাহলে আমি কোনো ফকিরকে করুণা করতাম, তোমাদেরকে নয়, আর স্কুলে তুমি তোমার অবশিষ্ট খাবারগুলো আমাকে খাইতে দিতে। গোয়ানসুক বলতে থাকে আমি কি 10 বছর ধরে তোমাকে শুধু করুণা করে এভাবে ছায়া দিয়ে আসছি। অ্যাসন বলতে থাকে এটা করুণা নয় তো আর কি। গোয়ানসুক বলে তোমার কি মনে হয় 10 বছর ধরে তোমার আগে পিছিয়ে আমি শুধু করুণা করে ঘুরছি।
অ্যাসন বলল তাহলে অন্য কি কারণ আছে, আজকে তুমি বলেই দাও। তখন গনসক এদিকে সেদিকে তাকানো শুরু করে দেয়। অ্যাসন বলে তুমি অন্যদিকে তার না তাকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে সত্যটা বলো। তুমি আমাকে মাছ দিলে আমি তো এটাই ভাববো যে তুমি আমাকে করুণা করছো। তখন হঠাৎ করে গনসক অ্যাসনকে একটা কিস করে দেয় আর বলতে থাকে এখন তো বুঝলে কেন আশেপাশে ঘুরতে থাকি তোমার, ভিখারি ভাবলে তো এরকম করতাম না তাই না। অ্যাসন বলতে থাকে এটা কোনো ধরন হলো মনের কথা বলার, তুমি তো আমার নাকে কিস করে দিল। গনসক বলতে থাকে আমি আমার দাদির সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। অ্যাসন অকার ফিল করে বলতে থাকে এটা কোনো ওয়ে হলো তুমি আমার নাকে কিস করে দিলে। গনসক ওর কথা থামিয়ে বলতে থাকে তুমি যখন বলতে থাকো আমি শুধু মুগ্ধ চোখে তোমার দিকে তাকিয়ে থাকি, আমি বেখেয়ালি মনে কি বলতে থাকি কি করতে থাকি কোনো কিছুরই খেয়াল থাকে না। তাছাড়া তুমি বলো আমাকে ভালোবাসো না, তুমি যদি আমাকে ভালো নাই বসো তাহলে সবসময় তোমার হাত আমার পকেটের ভিতরে কেন ঢুকিয়ে রাখো, আর তোমার ঠোঁট সবসময় এরকম সুন্দর কেন দেখায়। অ্যাসন বলতে থাকে আমি সবসময় লিপস্টিক লাগাই তাই। আর গনসক বলতে থাকে তুমি সবসময় কেন লিপস্টিক লাগিয়ে থাকো। অ্যাসন বলতে থাকে তোমার জন্য। এটা শোনার পর গনসক পুরো চুপ হয়ে যায়। আর অ্যাসন বলতে থাকে আমি এই দিনটার অপেক্ষা তখন থেকে করছিলাম যখন মাত্র আমার 14 বছর বয়স। এটা বলার পরে দুজন একে অপরকে কিস করতে থাকে। এরপর সিন শিফট হয়ে চলে যায় 1993-তে, যেখানে অ্যাসন মিডল এজের হয় আর ও একটি রিয়েলিটি শো দেখতে থাকে। তখন অ্যাসনের মেয়ে গোমিয়ং বলতে থাকে মা বাবা কি তোমার ফার্স্ট লাভ। অ্যাসন বলতে থাকে জানি না। তখন বলে ফার্স্ট কিস তো মনে থাকবে। তখন অ্যাসনের ছেলে যার নাম উমিয়ং সে বলতে থাকে বেলজ্জা, নিজের মাকে কেউ এসব প্রশ্ন করে নাকি। তখন অ্যাসন নিজের মেয়েকে বলতে থাকে জানো শৈশব ফুলের গ্রানি অন্যরকম হয়, এর মধ্যে অন্যরকম একটা নেশা থাকে। তখন একটা মেয়ে আর অ্যাসনের হাজবেন্ড বাসায় চলে আসে। তখন অ্যাসনের হাজবেন্ডের চেহারা দেখানো হয় না, ওই মেয়েটা বলতে থাকে আমার অনেক ক্ষুধা পেয়েছে আর অ্যাসন চলে যায় রান্না করতে। তখন অ্যাসন বলতে থাকে আমি যদি জানতাম ওই সময়টা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় তাহলে আমি ওটা দীর্ঘস্থায়ী উদযাপন করতাম। তখন সিন শিফট হয়ে যায় পাঁচটা, যেখানে অ্যাসন আর গনসক এখনও শৈশব ক্ষেতের ভিতরেই ছিল। তখন অ্যাসন বলতে থাকে যাই হোক আমি তোমাকে বিয়ে এখনও করবো না। গনসক এত নার্ভাস ছিল যে ও তখন কাঁপছিল আর ঠাস করে পড়তে নেয়। তখন ও নিজে থেকে মিথ্যা কথা বলে বসে যে আমি আজকে অনেক বেশি প্র্যাকটিস করে ফেলেছি। এরপর অ্যাসন ডান্স করতে করতে নিজের বাসায় যায় আর ও এতটাই খুশি ছিল যে ডান্স করতে করতে নিজের ছোট বোনকে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে যখন ও আলমারি খুলে তখন দেখতে পায় ও সৎ বাপ আরেকটা বিয়ে করে নতুন বউকে বাসায় নিয়ে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই অ্যাসন নিজের সৎ বাবা আর সৎ মার কথা শুনছিল, যেখানে ও সৎ মা বলছিল আমাকে একটা কথা বলো, আমি তোমার মরা বউয়ের বাচ্চাকে কেন পারবো। অ্যাসনের সৎ বাপ ওকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু উনি জোরে জোরে চিলিয়ে বলে তুমি কেন ওকে ভয় পাও, ওকে এই বাসা মহারানী নাকি যে আমাদেরকে ওকে ভয় পেয়ে চলতে হবে। এরপর দেখতে পাই অ্যাসন নিজের দাদির বাসায় চলে যায়। অ্যাসনের চাচা ওর দাদিকে বলতে থাকে এতদিন তো ওই পরিবারকে পালছিল, এখন হঠাৎ করে আমাদের বাসায় চলে এসেছে, ওর উচিত আমাদেরকে ইনকাম করে খাওয়ানো, ও তো দেখতেই পাচ্ছে আমরা বস্তিতে থাকি, এতদিন তো ওই পরিবারকে চালিয়েছিল। অ্যাসনের দাদু অ্যাসনকে জিজ্ঞেস করে তুমি কি কলেজে যেতে চাও, তুমি কি আরও পড়াশোনা করতে চাও। তখন অ্যাসনের চাচা বলে মা এখন আপনি বললেন না আপনি আপনার সব সেভিং এই মেয়েটাকে দিয়ে দিবেন। তখন ওই দিনে সকালে সিন দেখানো হয় যেখানে কিনা অ্যাসনের সৎ মা অ্যাসনের মার ছবিটি ফালিয়ে দিচ্ছিল। তখন অ্যাসন খেপে যায় জিজ্ঞেস করে আপনার সাহস কী করে হয় আমার মার ছবি ফালানোর। তখন অ্যাসনের সৎ মা বলতে থাকে তোকে আমি আমার সতীরের ছবি এখানে টাঙিয়ে রাখবো নাকি। অ্যাসনের যে সৎ ভাই বোনদেরকে জিজ্ঞেস করে তোমরা দুজন কোথায় ছিল যখন আমার মার ছবিগুলো এখান থেকে ফালাচ্ছিল, তোমরা কি আইসক্রিমে বিক্রি হয়ে গেলা। তখন অ্যাসন নিজের সৎ বাপকে বলতে থাকে আপনি আমার টাকা দিন আমি এখান থেকে চলে যাবো। তখন অ্যাসনের সৎ মা বলতে থাকেন তুমি কতটা বেশরম, তুমি এই বাচ্চা মেয়েটারও টাকা মেরে খেলে। অ্যাসনের সৎ বাপ বলতে থাকে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো, আমি এরকম কোনো কিছুই করিনি। অ্যাসন বলতে থাকে আপনি আমাকে বলেছিলেন আপনার বাচ্চাদেরকে পারলে আপনি আমাকে কলেজ ফি দিবেন, আপনি আমার কলেজ ফি দিয়ে দেন আমি এখান থেকে চলে যাব। আমি তো আপনার ক্ষেতের চাষাবাদের কাজও করে দিয়েছিলাম, আপনি আমার মায়ের কসম খেয়ে বলেছিলেন আপনি আমার টাকাগুলো দিয়ে দিবেন, আপনি কেন আমার টাকা দিচ্ছেন না। ও সৎ মা বলতে থাকে এই ভিখারির কাছে তো আটানা পয়সা নেই, তোমার টাকা কিভাবে দেবে, তুমি যাও অন্য কোথাও নিজের ব্যবস্থা করো। এভাবে শীতের মৌসুম চলে আসে। অ্যাসনের চাচা অ্যাসনকে বলে তুমি এখন বুসান যাও, বুসান যেয়ে কাজ করো, ওখানে কাজ শিখলে তোমাকে টাকা দিবে, আর যে টাকা দিবে ওই টাকা থেকে অর্ধেক টাকা তুমি আমাকে দিয়ে দিও। তখন অ্যাসন ইমোশনাল হয়ে বলতে থাকে মা ঠিকই বলতো, এখানে কুত্তা হয়ে জন্ম নেওয়া ভালো কিন্তু মেয়ে হয়ে না। অ্যাসন বলতে থাকে আমি এখানে কাজ করব না। অ্যাসনের চাচা বলতে থাকে তুমি এখানে কাজ করবে না তাহলে কি আমার বাসা এভাবে পড়ে থাকবে। অ্যাসন বলতে থাকে আমি যদি বেঁচে থেকে নিজেকে মেরে ফেলি তাহলে আমার মা অনেক কষ্ট পাবে। তখন অ্যাসনের চাচা বলে তোমার মা এমনি তো বেঁচে নেই, আর তাছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গাও নেই যেখানে তোমাকে এভাবে রেখে দিবে। এরপর অ্যাসন কান্না করতে করতে গনসকের কাছে যায় আর গনসকের কাছে যেয়ে বলতে থাকে তোমার বাসায় কয়টা রুম, তুমি কি তোমার দাদির বিরুদ্ধে যে আমাকে রাখতে পারবে। গনসক জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন, কি হয়েছে। তখন অ্যাসন কান্না করতে করতে সবকিছু খুলে বলে আর কান্না করতে করতে বলতে থাকে এখন আমার কোনো বাসায় নেই, একটা তুমি আছো যে আমার এত চিন্তা করে। আর এটা বলতে বলতে ওখানে বসে কান্না শুরু করে দেয়। তখন গনসক একটা কবিতা বলে শোনায় ওকে, আর কবিতাটা এমন ছিল যে
खामोशी की भी अपनी एक ज़ुबान होती है, मोहब्बत की भी अपनी एक पहचान होती है। मोहब्बत आदत नहीं इबादत होती है। सच्चे प्यार लहरों की तरह चंचल नहीं होता, टूटा हुआ दिल लहरों की तरह चंचल नहीं होता। जो आसानी से जुड़ जाए वो दिल दिल नहीं होता, वो प्यार करने के काबिल ही नहीं होता। এই কবিতাটা ও এর জন্য শিখেছিল কারণ এহসান বলেছিল ও এমন কাউকে বিয়ে করবে না যে কবিতা বলতে পারে না। এহসান কান্না করতে করতে বলতে থাকে তুমি একটু কবিতা পারো তো কি হয়েছে, আমি কলেজে কিভাবে যাব, আমি কবি কিভাবে হব। গনসক ওকে বলতে থাকে হয়তো আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো না, আমি তোমাকে সবসময় সুখেও রাখতে পারবো না, কিন্তু আমি সবসময় তোমার জন্য চেষ্টা করব। এহসান কান্না করতে করতে ওকে মেরে বলতে থাকে তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিতে পারো যে আমার জন্য তুমি চাঁদতারাও নিয়ে আসতে পারবে। গনসক ওকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আর কান্না করতে করতে ওকে ওই কবিতাটাই আবার শোনায়। তখন এহসান ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর আমরা দেখতে পারি ওরা ওদের বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে এক জায়গায় দেখা করে আর সব গয়নাঘাটে একত্রিত করে গুনতে থাকে যে সব ঠিক আছে কিনা। এহসান গনসুককে বলতে থাকে তোমার কাছে এখনো সময় আছে, তুমি আবার ভেবে দেখো তুমি আমার সাথে আসবে কিনা। গনসুক বলতে থাকে এই 19 বছর বয়সে আমি এত খুশি জীবনেও হই না যতটা আজকে হয়েছি। এটা বলে এহসানকে ও কিস করে দেয়। এর পরবর্তী সিনে আমরা ওদেরকে একটা জাহাজে দেখতে পাই যেখানে কিনা একটা লোক ওদের থেকে ওদের আইডি কার্ড চাচ্ছিল। ওদের কাছে তো আইডি ছিল না, যার কারণে ওরা চুপ করে বসেছিল। তখন ওই লোকটা জিজ্ঞেস করে তোমরা কি অ্যাডাল্ট কিনা, তোমরা নিজেদের আইডি দেখাও আমাদেরকে। তখন গনসুক তো কাঁপতে কাঁপতে ভয়ে নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে ওকে দিতে যাবে, তখন এহসান ওকে থামায়। এহসান সাহস করে দাঁড়িয়ে বলতে থাকে ঠিক আছে তাহলে ফালিয়ে দেন আমাদের দুজনকে এখান থেকে। তখন গনসুকও দাঁড়িয়ে যায় সাহস পেয়ে। ওই লোক ওদেরকে বলতে থাকে তোমরা এত জিদ কেন দেখাচ্ছ, আর তোমরা একে অপরের কি হও। তখন এহসান বলতে থাকে আমরা হাজব্যান্ড ও ওয়াইফ হই, যদি আমরা মাইনার্স হতাম তাহলে কি আমরা বিয়ে করতাম। এটা বলে ও গনসুককে নিয়ে অন্য জায়গায় চলে যায় এখান থেকে। এরপর ওরা চলে যায় বুসানের একটি জুয়েলারি শপে যেখানে ওরা নিজেদের জুয়েলারি সেল করতে যাচ্ছিল, কিন্তু ওই জুয়েলারির লোক ওদের থেকে নিজেদের আইডি কার্ড চায়। এহসান বলতে থাকে আমরা আমাদের আইডি কার্ড বাসায় রেখে চলে এসেছি। ওই মহিলাটি বলতে থাকে আমি জানতাম তোমরা এটাই বলবো, তোমরা দুজন চোর তাই না, তোমরা চুরি করে নিয়ে এসেছো এসব তাই না। তখন গনসুক সব সত্যি কথা বলতে থাকে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি আর এটা বাসা থেকে নিয়ে এসেছি। এরপর ওরা দুজন একটা হোটেলে চলে যায় আর হোটেলে যেয়ে বলতে থাকে আমাদের ওয়ালেট হারিয়ে গেছে যার কারণে আমরা টাকা ক্যাশ দিতে পারছি না। ওরা একটা রিং বের করে সেই হোটেলের মালিককে দিয়ে দেয় আর বলতে থাকে যে আপনি এই রিংটা রেখে দেন আর আমাদেরকে আজকে রাতের জন্য এখানে থাকতে দেন। তখন ওখানে ওই হোটেলের মালিকের বউ চলে আসে আর জিজ্ঞেস করে তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাই না, আর তোমরা এখানে হানিমুন করতে এসেছো তাই না। তখন এহসান বলতে থাকে হ্যাঁ এরকমই বিষয়টা। তখন ওই মহিলা একটা রুমের চাবি বের করে ওদের দুজনকে দিয়ে দেয়, বলে আজকে রাতের জন্য তুমি এখানে থাকতে পারো। তখন গনসুক বলে আপনি বিনা টাকা দিয়ে আমাদেরকে এখানে থাকতে দিচ্ছেন। ওই মহিলা বলতে থাকে কি হয়েছে যে তোমাদের ওয়ালেট চুরি হয়েছে, বুসানের লোকেদের মন অনেক বিশাল, তোমরা এখানে এনজয় করো। তখন ওরা দুজন রুমে চলে যায় আর এহসান গনসুককে বলতে থাকে তুমি আমাদের ব্যাপারে দাদির সাথে কেন আলাপ করনি, তুমি কি দাদাকে এতটাই ভয় পাও। গনসুক বলতে থাকে আমি আমার দাদিকে ভয় পাই না, আমি ভয় পাই আমার দাদি যদি তোমাকে কিছু বলে না দেয়, যার কারণে আমি কিছুই বলি নেই। এহসানকে বলতে থাকে তোমার কি খারাপ লাগছে আমার জন্য তোমার রানিংটা ছাড়তে হলো। গনসুক বলতে থাকে আমি তো রানিংয়ে এমনিও ভালো না, আমি তো ওখানে যেতাম যেন ফ্রিতে দুধ আর রুটি পাই। গনসুক বলতে থাকে আমি এখানে ফ্যাক্টরিতে কাজ করবো আর তুমি নিজের পড়া পূরণ করো। এহসান বলতে থাকে তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে চেয়েছি, কারণ তুমি সত্য, তুমি আমার মন ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ভাঙবে না। তখন গনসুক নিজের বিছানায় এহসানের বিছানা থেকে একটু দূরে করতে থাকে। এহসান বলতে থাকে তুমি তোমার বিছানা এত দূরে কেন করলে। তখন আমরা দেখতে পাই গনসুকের মা এহসানের সৎমা বাপের কাছে যায় আর বলতে থাকে আমি শুনেছি ও নাকি তোমার কাপড় পরে পালিয়েছে। একটা পেপার দিয়ে বলে তুমি এখানে লিখে দাও ও কি কালারে আর কোন টাইপের জামা পরে পালাইছে। এহসানের সৎমা ইচ্ছা করে মিথ্যা কথা বলে যে আমি জানি না ও কোন ধরনের কাপড় পরে পালাইছে। অন্যদিকে দেখতে পাই হোটেলের মালিকের বউ এসেছে ওদের জন্য খাবার আর ড্রিঙ্কস নিয়ে আর বলতে থাকে বুসানের মানুষের মন অনেক বিশাল, তোমরা এখানে এনজয় করো আর বেশি বেশি খাবার খাও। অন্যদিকে দেখতে পাই গনসুকের মা রওনা দিয়ে দিয়েছে ওদেরকে খুঁজতে। এহসান ঘুম থেকে উঠে দেখতে পায় গনসুক বাড়ি থেকে আসছিল। গনসুক রুমে আসার পরে দেখতে পায় ওদের রুমের ভিতরে একটা পেপার দেওয়া হয় যে পেপারে ওদের রুমে থাকার ভাড়া তারপর খাবার দাবারের ভাড়াগুলো দেওয়া ছিল। গনসুক বলতে থাকে ওই মহিলা তো বলেছিল এই সব কিছুই ফ্রি। এরপর গনসুক নিজের কাপড়ের ব্যাগটা খুঁজতে থাকে কিন্তু দেখতে পায় ওদের কোনো জিনিসই আর রুমের ভিতরে নেই। ওরা রিসেপশনে যে বলতে থাকে দেখেন তো হোটেলে অন্য কোথাও চুরি হয়েছে কিনা বা কোনো গেস্টই চোর কিনা, আমাদের ব্যাগ তো আর খুঁজে পাচ্ছি না। তখন হোটেল ওনার বলতে থাকে নাটক বন্ধ করে আমাদের বিলটা দিয়ে দাও। ওরা বলতে থাকে আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন হয়তো বা উনি কিছু জানে। তখন ওনার ওয়াইফ এসে বলে আমরা তো তোমার হাতে কোনো ব্যাগই দেখি নেই, তোমরা তো খালি হাতে এসেছিলে। উনি নিজে মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি ওনাদের হাতে কোনো জিনিস দেখেছিলে। ওনার মেয়েও মিথ্যা কথা বলে যে না আমি তো কোনো কিছুই দেখিনি।
হোটেলে ওনার ওয়াইফ বলতে থাকে একটা কাজ করি, পুলিশকে কল দিয়ে বলি যে ওরা দুজন বাসা থেকে পালিয়ে এসেছে আর দুজনই মাইনার্স। তখন পুলিশের কথা শুনে ওরা দুজনে খুব ঘাবড়ে যায়। আর অন্যদিকে দেখতে পাই গনসকের মা বুসানের স্টেশনে চলে যায় পুলিশ কমপ্লেন করতে ওদের দুজনের বিরুদ্ধে। অন্যদিকে হোটেলের মালিকেরা ওদেরকে বের করে দিচ্ছিল। তখন অ্যাসন জিজ্ঞেস করে, যদি আমাদের কাছে ব্যাগ নাই থাকতো তাহলে তোমরা আমাদেরকে রুম ভাড়া কেন দিলে? হোটেলের ওনার খেপে যেয়ে বলে, আমি পুলিশকে কল করছি, বলে দিচ্ছি তোমরা ভেগে এসেছো জেজো আইল্যান্ড থেকে, তোমাদের বাপ মা আসুক তোমাদের খবর নেবে। গনসক জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমরা জেজো আইল্যান্ড থেকে এসেছি? আমাদের ব্যাগের জেজো আইল্যান্ডের পাস ছিল, যার কারণে তুমি জানতে পেরেছো। আমাদের ব্যাগগুলো ফেরত দাও। অ্যাসন কান্না করতে করতে ওদের কাছে বলতে থাকে, আমার ব্যাগে একমাত্র আমার মায়ের ছবি ছিল, আর একটা ছবি আমার কাছে নেই, প্লিজ আমার মায়ের ছবিটা আমাকে রিটার্ন করুন। মহিলাটি বলতে থাকে, তোমাদের কাছে কী প্রমাণ আছে যে আমরা তোমাদের ব্যাগ চুরি করেছি? ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদেরকেও বিক্রি করে দিব। এরপর বাধ্য হয়ে ওদের দুজনকে বের হয়ে যেতে হয়। বের হয়ে ওরা দুজন একসাথে বসে অনেক আপসেট মনে ভাবছিল, আমাদের সাথে তো ফ্রড হলো, আমাদের ফিতে খাওয়ার নিয়ে উচিত হয়নি। অ্যাসন বলতে থাকে, আমরা তো ওই কাহিনীটার মতো হয়ে গেলাম যেখানে একটা বুড়ি মহিলা চকলেটের লোভ দেখে বাচ্চাদেরকে নিয়ে যায়। আমি তো ভাবতাম ওই বাচ্চারাই পৃথিবীর সবচেয়ে বোকা বাচ্চা, যারা কিনা চকলেটের লোভে নিজেদেরকে দিয়ে দেয়। গনসক জিজ্ঞেস করে, পরে কি হলো? অ্যাসন বলে, ওই মহিলাটি ওদেরকে চকলেটের লোভ দেখিয়ে রান্না করে খেয়ে ফেলে, আর স্টোরি হ্যাপি এন্ডিং হয়ে যায়। রাত্রে হোটেলের মহিলাটি আবার আরেকজনকে লুটার জন্য প্ল্যানিং করতে থাকে। তখন অ্যাসুন আর গনসক হোটেলের ভিতরে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে মহিলাটি রুমে চলে যায় আর বলতে থাকে, এখানে কিছুই ফ্রিতে নয়, ওরা আপনাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, পরে আপনার রুম থেকে সব কিছু নিয়ে যাবে, ভুলবশত ঘরের লাইট অফ করবেন না। ওই মহিলাও লাইট অফ করে না, যার কারণে হোটেলের ওনাররা ঘুমিয়ে পড়ে। ওনারা ঘুমানোর পর অ্যাসন আর গনসক মিলে প্ল্যান বানায় যে ওর মার ছবি আর সোনার ব্যাংকটাকে নিয়ে পালাবে, আর যদি এসব কিছু না পায় তাহলে ওদের ক্যাশ বক্সটা নিয়েই ওরা পালাবে। প্রথম তো গনসক প্ল্যান শুনে কাঁপছিল, যখন অ্যাসন ওকে বেবি বলে ডাকে তখন ও সাহস পেয়ে যায়। তারপর ওরা দুজন মিলে চোরেদের রুমে ঢুকে যায় আর যে নিজেদের জিনিস খুঁজতে থাকে। যখন ওরা দেখে যে নিজেদের জিনিস এখানে নেই, তখন ওরা ওদের ক্যাশ বক্স নিয়ে পালানো শুরু করে। যাওয়ার সময় অ্যাসন দেখতে পায় ওর হেয়ার ক্লিপটা বাচ্চাটি পড়ে আছে। তখন অ্যাসন আস্তে আস্তে নিজে হেয়ার ক্লিপটা খোলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটির ঘুম ভেঙে যায় আর তখনই সবাই জেগে যায়। গনসক আর অ্যাসন দুজন মিলে ভাগা শুরু করে দেয়, কিন্তু ওনারা ওয়াইফ অ্যাসনকে ধরে ফেলে আর অ্যাসনের গলা চেপে ধরে। ওরা বলছিল ওদের ক্যাশ বক্স ফেরত দিতে। গনসক তো কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। অ্যাসন বলছিল, তুমি চলে যাও, তুমি ওদেরকে ক্যাশ বক্স দিও না। তখন গনসক ক্যাশ বক্সটাকে সাইডে ফেলে দৌড়ে এসে হোটেলের ওনারকে একটা পাঞ্চ করে আর অ্যাসন ওই মহিলার হাত থেকে ছুটে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমরা খুব শীঘ্রই এপিসোড 3 নিয়ে আসবো, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।